ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে দশম শ্রেণীর যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটি রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। বায়ুমণ্ডল কি সেই সম্পর্কে আমরা জানব, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সেই সম্পর্কে আমরা জানব। সবার প্রথম আমরা বায়ুমণ্ডলের একটা কনসেপ্ট নিজেদের মধ্যে বিল্ড করব যে বায়ুমণ্ডল জিনিসটা কি। দেখো, বায়ুমণ্ডল হচ্ছে আমাদের যে পৃথিবী রয়েছে, এই পৃথিবী আমরা জানি কি পশ্চিম থেকে পূর্ব দিকে তার নিজের অক্ষের ওপর আবর্তন করছে। এই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করার সময় তাহলে বায়ুমণ্ডল নিশ্চয়ই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। বেশ, তাহলে আমরা বায়ুমণ্ডল কাকে বলবো না, সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা কোনো কিছু পৃথিবীতে যা কিছু উচ্চতা মাপি, দেখবে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে। এই সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা মাপি, তাহলে আমরা এটা বলতে পারি যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার ওপর পর্যন্ত যে গ্যাসীয় আবরণ সমগ্র পৃথিবীকে চাদরের মতন বেষ্টন করে আছে তাকে আমরা বলছি হচ্ছে বায়ুমণ্ডল। এখন এই বায়ুমণ্ডল কি করে এলো? কেউ কি হঠাৎ করে মনে হলো বায়ুমণ্ডল নামকরণ করে দিল, নাকি বায়ুমণ্ডল কোনো পরীক্ষার মাধ্যমে এসছে? বায়ুমণ্ডল এটা এসছে 1936 সাল, তখন 1936, ঠিক আছে। দুজন বিজ্ঞানী ছিলেন, একজন হচ্ছেন ওপারিং, আর একজন হচ্ছেন হ্যালডেন। এই দুজন বিজ্ঞানী ছিলেন, একজন হচ্ছেন ওপারিং, একজন হচ্ছেন হ্যালডেন। এই দুজন বিজ্ঞানী ছিলেন কোথাকার না, রাশিয়ার। এই রাশিয়ার দুজন বিজ্ঞানী দুজনেই ছিলেন হচ্ছে রসায়নবিদ, অর্থাৎ যারা কেমিস্ট্রির লোকজন আর কি। তো এই দুজন বিজ্ঞানী, তাদের একজন বিখ্যাত বই ছিল, বইটার নাম হচ্ছে দ্য অরিজিন অফ লাইফ। এই বইটাতে তারা কি করেন, তারা এই বায়ুমণ্ডলের উৎপত্তি সংক্রান্ত তারা এই বইটাতে ব্যাখ্যা করেন। বায়ুমণ্ডলের নিজস্ব একটা ওজন আছে। যেমন তুমি যদি একটা বেলুনে যদি গ্যাস ভরো বা বেলুনে যদি ফু দিয়ে বেলুনটাকে ফোলাও, তাহলে নিশ্চয়ই বেলুনটার যে ওজন সেটা নিশ্চয়ই বাড়বে। বেলুনটার নিজস্ব যে ওজন, তার সঙ্গে তুমি যখন ফু দিয়ে বাতাসটা বেলুনের মধ্যে ঢোকাবে, তখন নিশ্চয়ই তার ওজনটা বেড়ে যাবে। তাহলে বায়ুমণ্ডলের নিজস্ব একটা ওজন বা ভর আছে। কত ওজন বায়ুমণ্ডলের? না, 5.9 ইন্টু 10⁻15 টন। এটা হচ্ছে বায়ুমণ্ডলের ওজন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলের ওজন। বোঝা গেল আশা করি। এবার এই বায়ুমণ্ডলের মধ্যে কিছু গ্যাস আছে যা দ্বারা বায়ুমণ্ডলটি গঠিত। বায়ুমণ্ডলের স্তরগুলো ঢোকার আগে এই বিষয়গুলি আমাদের জানা খুবই দরকার বলে আমি কিন্তু বিষয়গুলি একটা কনসেপ্ট আমাদের মধ্যে বিল্ড করছি। বায়ুমণ্ডলে কিছু স্তর আছে, স্তরগুলি কি কি? আমাদের কিছু গ্যাস আছে। কি কি গ্যাস আছে? কিছু গ্যাস আছে স্থায়ী গ্যাস, কিছু গ্যাস আছে প্রায় স্থায়ী গ্যাস, আর কিছু গ্যাস আছে যারা তাপমাত্রা অনুসারে কিন্তু চেঞ্জ হয়। কোন কোন গ্যাস স্থায়ী গ্যাস? না, কোন কোন গ্যাস? প্রথমে প্রায় স্থায়ী গ্যাস যেগুলি বায়ুমণ্ডলের আমাদের প্রধান গ্যাস। কি কি গ্যাস রয়েছে? প্রধান গ্যাস কোনগুলি? না, প্রধান গ্যাস হচ্ছে N2, O2। N2 মানে হচ্ছে নাইট্রোজেন, O2 মানে হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। থার্ড নাম্বারে আসছে হচ্ছে আমাদের আর্গন, 4 নাম্বারে আসছে হচ্ছে আমাদের CO2। এদের পরিমাপ কত? এদের পরিমাপগুলি হচ্ছে 78.08%, এটা হচ্ছে 20.20.94%, এটা হচ্ছে আর্গন হচ্ছে 0.93%, এটা হচ্ছে 0.03 থেকে 0.04। এইটা অনেক বই লেখা থাকে, অথবা এরকমও লেখা থাকে অনেক বইয়ে যে 0.33, এটা লেখা থাকে। দুটোই হবে, 0.3 হবে, 3 থেকে 0.4 এটাও ঠিক, 0.03 0.033 এটা লেখা থাকে, এটাও ঠিক। যেটা খুশি তোমার ইচ্ছা মতো তুমি
ব্যবহার করতে পারো। পরীক্ষায় যদি এই কোশ্চেনটা আসে, এরকম অপশন যদি আসে, তাহলে তোমার যেটা কাছাকাছি লাগছে 0.3 কাছাকাছি, সেটা তুমি রাইট চিহ্ন করতে পারো, সেটা তুমি টিক মার্ক করতে পারো। এখন এই বায়ুমণ্ডল যে আমরা এগুলো হচ্ছে প্রায় স্থায়ী গ্যাস। আর স্থায়ী গ্যাস কোনগুলো? স্থায়ী গ্যাস হচ্ছে তোমার হচ্ছে ক্রিপ্টন, জেনন, হ্যাঁ, তারপর হচ্ছে নিয়ন, এগুলো হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন সালফাইড, এগুলো হচ্ছে তোমার হচ্ছে সব স্থায়ী গ্যাস। আচ্ছা, জলীয় বাষ্প এবং হচ্ছে তোমার যে সালফার ডাই অক্সাইড রয়েছে, সালফার বা এবং যেই আমাদের ওজোন, এই সমস্ত গ্যাসগুলি হচ্ছে কি উচ্চ তাপমাত্রা এরা পরিবর্তনশীল। অর্থাৎ তুমি যদি জলীয় বাষ্পকে তাপমাত্রা দাও, তাহলে কি হবে? আয়তনে আরো ও কি করবে? পরিমাণে কি হবে? বৃদ্ধি পাবে। আবার যদি কম তাপমাত্রা দাও, তাহলে জলীয় বাষ্প কি হবে? সংকুচিত হয়ে আসবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে প্রত্যেক, এবং আমাদের যে ওজোন গ্যাস রয়েছে সেগুলো কিন্তু আমাদের উচ্চ তাপমাত্রায় পরিবর্তনশীল হয়। আচ্ছা, তাহলে আমরা বায়ুমণ্ডলের প্রধান যে গ্যাস, সেই গ্যাসগুলি সম্পর্কে জানলাম, কত কি কার কি পরিমাপ সেই সম্পর্কে জানলাম। এবার বায়ুমণ্ডলকে কিছু ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? আচ্ছা, তার আগে একটা কথা বলি। অ্যারোসেল বলে একটা বিষয় আছে। অ্যারোসেল বিষয়টা কি? অ্যারোসেল হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত কঠিন কণাগুলি রয়েছে, অর্থাৎ বায়ুতে ভাসমান ধূলিকণা, বায়ুতে ভাসমান কার্বন কণা, আগ্নেয়গিরি ছাই হতে পারে, বা তোমার কি হতে পারে যে আমাদের গৃহস্থলী বা কোনো কলকারখানা থেকে যে আমাদের কার্বন নিঃসৃত হচ্ছে, সেই কার্বন কণা, হ্যাঁ, গাড়ির যানবাহনের যে পেট্রোলের যে ধোঁয়া, সেই ধোঁয়ার ক্ষুদ্র ক্ষুদ্র কার্বন, এগুলি হচ্ছে অ্যারোসেল। যেগুলি বায়ুমণ্ডলের কঠিন কণা, সেগুলিকে বলা হয় হচ্ছে অ্যারোসেল কণা। একে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জলকর্ষীয়, একটা হচ্ছে অজলকর্ষীয়। জলকর্ষীয় কোনগুলো? না, যে কণাগুলিতে হচ্ছে তোমার জল আকর্ষণ করে, সেই কণাগুলিকে বলা হয় জলকর্ষীয় কণা। এবং যে কণাগুলি হচ্ছে জল আকর্ষণ করে না বা জলকে ঘিরে সৃষ্টি হয় না, মানে ধরো এরকম কোন একটা জলবিন্দু আছে, সাপোজ ধরো এরকম, আমি বড় করে দেখাচ্ছি যাতে ক্যামেরা দেখা যায়। এবার তার পাশে এরকম করে কণাগুলি এসে লেগে গেল, তাকে বলা হয় জলকর্ষীয় কণা। ঠিক আছে, আর এটা হয় অজলকর্ষীয় কণা। তো এইভাবে আমাদের বায়ুমণ্ডল যে অ্যারোসেল কণা, সেটা সৃষ্টি হয়। আচ্ছা, বায়ুমণ্ডলকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের মেন কিছু ভাগ রয়েছে বায়ুমণ্ডলকে, দুটো ভাগ বলবো না, আগে মেন ভাগগুলোকে বলে নিই, তারপর দুটো ভাগের গল্পটাতে আমি আসছি। মেন ভাগটা কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। অনেক বইয়ে ম্যাগনেটোস্ফিয়ারকে ধরা হয় না, ম্যাগনেটোস্ফিয়ার নাও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই, তুমি লিখলেও মাস্টারমশাই কাটবে না পরীক্ষাতে। আচ্ছা, এগুলি হচ্ছে বায়ুমণ্ডলের ভৌত উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণী বিভাগ। কিন্তু এখন যদি বলা হয় রাসায়নিক উপাদানের ভিত্তিতে, রাসায়নিক উপাদানের ভিত্তিতে ঢোকার আগে, তার আগে আমাকে জানতে হবে বায়ুমণ্ডলের প্রধান দুটি স্তর, এই যে দুটি স্তরের একটু আগে আমি বললাম, ওই দুটি স্তর কি কি? একটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, একটা হচ্ছে বিষমমণ্ডল। সমমণ্ডল কাকে বলে? না, সমমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই 0 কিলোমিটার থেকে ভূপৃষ্ঠ থেকে এই পোর্শনটা অবধি, তোমার হচ্ছে মেসোস্ফিয়ারের শেষ এই পোর্শনটা অবধি, এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে তোমার সমমণ্ডল। এখন কেন বলা হয়, নামটা আমি পরে আসছি। সমমণ্ডল বলা হয় এই পোর্শনটাকে, সমমণ্ডল বলা হয়। আর এই পোর্শনটাকে, এই তোমার হচ্ছে 90 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার বাকি পোর্শনটাকে বলা হয় হচ্ছে বিষমমণ্ডল। বিষম মণ্ডল, ঠিক আছে। একটা হচ্ছে সমমণ্ডল, একটা হচ্ছে বিষমমণ্ডল, এই বাকি পোর্শনটাকে বলা হয় হচ্ছে তোমার বিষমমণ্ডল। ঠিক আছে, বেশ। একটা হচ্ছে সমমণ্ডল, লেখা বোঝা যাচ্ছে? এক মিনিট দেখে নি একবার। সমমণ্ডল, বিষমমণ্ডল, হ্যাঁ, সব ঠিকঠাক। চলো, আচ্ছা, বেশ। তাহলে সমমণ্ডল কাকে বলবো? সমমণ্ডলের মধ্যে কোন কোন স্তর পড়ছে? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার।
অনেক অনেক বইয়ে কিন্তু লেখা থাকে যে সমমণ্ডল বলা হয় ভূপৃষ্ঠ থেকে 0 থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত স্তরকে, কিন্তু এটা ভুল তথ্য। ঠিক আছে, এটা হচ্ছে 100 কিলোমিটার যদি স্তরকে আমি সমমণ্ডল নিই, তার মধ্যে হচ্ছে আমার থার্মোস্ফিয়ার ঢুকে যায়। আবার মেসোস্ফিয়ারের যে উচ্চতা অনেক বই দেওয়া থাকে হচ্ছে 80 কিলোমিটার, অনেক বই 90 কিলোমিটার, কিন্তু যদি অথেন্টিক কোনো বই দেখো, আমি অনেক বই ঘেটেছি, তাতে হচ্ছে 88 থেকে 90 কিলোমিটার হচ্ছে পারফেক্ট মেসোস্ফিয়ারের যে উচ্চতা, যে হাইয়েস্ট যেটা পিক মেসোস্ফিয়ার, যেখানে মেসোপোজ রয়েছে, তার উচ্চতা হচ্ছে প্রায় 88 থেকে 90 কিলোমিটার, এটাই একদম অথেন্টিক। ঠিক আছে, এই মেসোস্ফিয়ারের পর্যন্ত স্তরকে বলা হয় হচ্ছে সমমণ্ডল। কেন বলা হয় না, এখানে বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাসের পরিমাণগুলি রয়েছে বা অ্যারোসোলের পরিমাণগুলি রয়েছে, সেই বায়ুমণ্ডলে যে সমস্ত উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলির পরিমাণ কিন্তু প্রায় সমান থাকে, এজন্য বলা হয় সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, যাকে আমরা বলে থাকি। আর এই 90 কিলোমিটার উপর থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এই স্তরটাকে, অর্থাৎ তোমার থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই স্তরটাকে কি বলা হয়? এই স্তরটাকে বলা হয় হচ্ছে তোমার বিষমমণ্ডল। অর্থাৎ এখানে কিন্তু যে সমস্ত বায়ুমণ্ডলীয় উপাদানগুলি রয়েছে তাদের পরিমাণের পরিবর্তন হতে থাকে। এই বিষমমণ্ডলকে এই রাসায়নিকভাবে এর 4টি ভাগ আছে বিষমমণ্ডলের। ঠিক আছে, সমমণ্ডলের রাসায়নিকভাবে কোনো ভাগ নেই, বিষমমণ্ডলের রাসায়নিকভাবে ভাগ আছে। কি ভাগ আছে? একটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর বা N2 স্তর, তারপর হচ্ছে আণবিক O2 স্তর বা অক্সিজেন স্তর। 3 নাম্বার ভাগ কি? হিলিয়াম স্তর। হিলিয়াম স্তর, এটা ছাড়া এটা লিখে দিই, হিলিয়াম স্তর। আর আমি শর্ট ফর্মে লিখছি, যাতে সময়টা একটু কম করা যায়। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে পারমাণবিক হাইড্রোজেন স্তর। এই 4টা ভাগে প্রধানত আমরা ভাগ করে থাকি। এই 4টা ভাগের মধ্যে আণবিক যে নাইট্রোজেন স্তরটি রয়েছে, সে আণবিক নাইট্রোজেন স্তর থাকে কত? 90 থেকে, এটা অন্য কালিতে লিখছি, তাহলে একটু বিষয়টা বেশ জমজমাট হবে। 90 থেকে 200 কিমি সব, হ্যাঁ কিমি, 90 থেকে 200 কিমি। আচ্ছা, এরপরে লিখছি আণবিক অক্সিজেন স্তর, এটা হচ্ছে তোমার 200 থেকে 1100 কিমি। এটা হচ্ছে 1100 থেকে 3500 কিমি, আর এটা হচ্ছে 3500 থেকে কত কিমি গো বলো? 10,000 কিমি। 3500 থেকে 10,000 কিমি বাকিটা। এটা হচ্ছে রাসায়নিক ভাগ অনুসারে, রাসায়নিক গঠন অনুসারে। ঠিক আছে, লেখা এখানে অসুবিধা ওপরটাতে। বেশ, এটা বুঝতে পারছো রাসায়নিক গঠন অনুসারে, আমি আর উপরে লিখলাম না। আশা করি এতটা অবধি প্রত্যেকেরই ক্লিয়ার হয়েছে এবং প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পেরেছো সমমণ্ডল বিষমমণ্ডলের মধ্যে পার্থক্য কি রয়েছে, কোনটা কোনটা রাসায়নিক স্তর, কোনটা বায়ুমণ্ডলের স্তরগুলি সম্পর্কে জেনেছো, কে নামকরণ করেন বায়ুমণ্ডলের সেটা জেনেছো। ওপারিন এবং হ্যালডেন কোথাকার ছিলেন? রাশিয়ার দুজন ছিলেন, আমাদের রসায়নবিদ ছিলেন। কোন গ্রন্থে লেখা? অরিজিন অফ লাইফ তার গ্রন্থে লেখা। ঠিক আছে, আশা করি তোমাদের এতটা অবধি ক্লিয়ার হয়ে গেছে। খুব ভালো করে প্রত্যেকে খুব ভালো করে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আমরা নেক্সট ভিডিওতে বা নেক্সট পরবর্তী আমরা বায়ুমণ্ডলের যে স্তর সেই সম্পর্কে জানবো। সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।